আসসালামু আলাইকুম। মাঝখানে জোহরের আজানের জন্য আমি ব্রেক নিছি, আগের ভিডিওটা ডিলিট করে দিছি, আবার নতুনভাবে শুরু করছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং আমার প্রাইমারি ছাত্রছাত্রী। আজ বেশ কয়েকদিন পর আমি আবার লাইভে আসলাম। আশা করি সবাই ভালো আছো। আমি মূলত চেষ্টা করছি তোমাদের যারা পরীক্ষার্থী ফার্স্ট ইয়ার এবং যারা ফাইনাল পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে কিছু সলভ কোয়েশন উপস্থাপন করতে। এই পরিপ্রেক্ষিতে আমি আজকে গুণগত রসায়ন, পরিমাণগত রসায়ন অর্থাৎ দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের কিছু বোর্ড কোয়েশন সলভ করতে চেষ্টা করছি। আশা করি সবাই আমার ক্লাসটা উপভোগ করবে এবং তোমরা উপকৃত হবে। আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, তোমরা ক্লাসটা উপভোগ করো। আমার ঠিকানা এখানে দেওয়া আছে, রাজধানী। আমি অনলাইন ক্লাস 26 quantitative chemistry, solving board questions, second paper, chapter 3, presented by Mohammad Nurul Afsar, lecturer Rajanagor Ranihar Degree Plus. আশা করি তোমরা সবাই লাইভে আসবে, আমার ক্লাসটা উপভোগ করবে। আমি প্রথম যে কোয়েশনটা নিলাম এটা ঢাকা বোর্ড 2019, 1 নম্বর প্রশ্ন দ্রবণ 1, দ্রবণ 2, দ্রবণ 1 15 মিলিলিটার 0.005 m অক্সালিক অ্যাসিড, আর দ্রবণ 2 হলো 5 মিলিলিটার 10% সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা প্রশ্ন থেকে বুঝে নিয়েছি অ্যাসিডটা হলো দুর্বল অ্যাসিড, ক্ষার হলো সফল ক্ষার। আর নির্দেশক পিএইচ এর পরিবর্তন এর জন্য 3.1 থেকে 4.44 পর্যন্ত, আর বি নির্দেশক 8.3 থেকে 10 পর্যন্ত। তাহলে বোঝা যাচ্ছে এটা কার্যকরী হবে অম্লীয় ক্ষারীয় মাধ্যমে। তো প্রথমে তোমার প্রশ্ন হলো দ্রবণ 2 এর ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো এবং কোন দ্রবণ 1 এবং 2 টাইট্রেশন উদ্দীপকের কোন নির্দেশকটি উপযুক্ত তা বিশ্লেষণ করো। আমরা এখন প্রশ্নগুলো আনসার করতে চেষ্টা করি। এখন ঢাকা বোর্ডের 2000 আমি প্রশ্নের উত্তর লিখছি 10% সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে আমরা কি বুঝি। আমরা 10% সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে বুঝি 100 মিলিলিটার দ্রবণের মধ্যে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। এটা W/B একটা হতা লেখা আছে, পার্সেন্টেজের ব্র্যাকেটে পাশে ব্র্যাকেটে W/B হতাটা লেখা আছে, এটা মনে রাখবা। এটা দ্রাবক হবে মিলিলিটারে, দ্রবণ হবে দ্রব হবে গ্রামে। তাহলে 1000 মিলিলিটারের মধ্যে কত থাকে 100 গ্রাম। তো 100 গ্রামেরকে আমরা মিলিগ্রামে নিলাম, মিলিগ্রাম নিলে 10 টু দি পাওয়ার 5 মিলিগ্রাম। তাহলে 10 টু দি পাওয়ার 5 মিলিগ্রাম হওয়ার কারণে 1 লিটারের মধ্যে 10 টু দি 5 মিলিগ্রাম আছে, সুতরাং তার পিপিএম একক হবে 10 টু দি পাওয়ার 5। তাহলে এটা খুব সহজ এবং 3 নম্বর সহজে পেয়ে যেতে পারো। 2 নম্বর যে কথাটা বলা হয়েছে দ্রবণ 1 হলো তোমার 0.2% অক্সালিক অ্যাসিড, যা একটি দুর্বল অ্যাসিড, আর দ্রবণ 2 হলো সবল ক্ষার। তো আমরা জানি দুর্বল অ্যাসিড সবল ক্ষারের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন করে তা খাদ্য বিশ্লেষিত সামান্য আংশিকভাবে হয়। তোমরা আংশিক কথাটা একটু উল্লেখ করবা। আংশিকভাবে আর্দ্র বিশ্লেষিত হইয়া দ্রবণকে হারিয়ে দ্রবণে পরিণত করে, যা পিএইচের মান 7-এর উপরে থাকে সবসময়, অর্থাৎ তুল্য বিন্দুর মান 7 অতিক্রম করে। তো পিএইচের মান 6 থেকে 11-এর মধ্যে পরিবর্তিত হয়। এটির জন্য বি এর উৎকৃষ্ট নির্দেশক হবে, তোমাদের আগেই বলছিলাম বি হবে, যার 8.3 থেকে 10 টু দি পাওয়ার 10.0 মধ্যে কাজ করে, তাহলে বিটাই বেশি কার্যকরী। আমি খুব স্বল্প হতায় লিখেছি, তোমরা আরেকটু, যেহেতু 4 নম্বরের জন্য প্রশ্ন, আর একটু ডিটেইল লিখতে পারো। আর যদি মোটামুটি 3 নম্বরের ভিতর পেতে চাই ততটুকু লিখলে হবে। আচ্ছা, আরও একটু দেখাইছি আমি সংগঠিত, ঠিক আছে, আমি 4 নম্বর পাওয়ার মতো করে লিখে দিছি। সংগঠিত বিক্রিয়ার জন্য আমরা বিক্রিয়াটা দেখাচ্ছি। এটা অক্সালিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সালেট পানি উৎপন্ন হয়। এই সোডিয়াম অক্সাইড আদ্র বিশ্লেষে পুনরায় সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। দেখছো আমি বিক্রিয়া দেখাইছি কিভাবে, আর আদ্র বিশ্লেষিত কিভাবে, তোমরা এইভাবে একটু দেখাইতে চেষ্টা করবা।
তার দ্বারা বিশ্লেষিত হইয়া সোডিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়। তো যা একটা এখানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড আধিক্য থাকবে, মোটামুটি নির্ধারণটা হারিয়ে হবে, সেই জন্য এখানে পিএইচের পরিবর্তন 6 থেকে পরিবর্তিত হয়ে 11-এর ভিতর হবে। এই অংশ এই পরিসরের মধ্যে তোমার নির্দেশক কাজ করবে। তাহলে এখানে বিটা বেশি উপযুক্ত। তাহলে যারা ভিডিও দেখছো বা যারা দেখছো না তাদের জন্য, এটা ভিডিওটা আবার নতুনভাবে দেখতে হবে। এটা যেহেতু সরাসরি আপলোড হয়ে যাবে, তোমরা সবাই রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ ওয়েবসাইটে বা পেজে দেখতে পাবা। আর এটা আমি অন্য পেজও দিয়ে দিব, যারা অন্য আমাদের সাথে অন্যভাবে যুক্ত আছো তারাও এটা দেখতে পাবা। এখন আসো তোমার ঢাকা বোর্ড 2019 6 নম্বর প্রশ্ন। এখানে ফেরাস আয়ন, পারম্যাঙ্গানেট আয়ন আর অ্যাসিড, হাইড্রোজেন আয়ন বলতে অ্যাসিডীয় মাধ্যমে, এটা ফেরিক আয়ন হবে, ম্যাঙ্গানাস হবে, পানি হবে। 2 নম্বর বিক্রিয়া যেটা দেখাইছে আয়োডিন আর থাইওসালফেট, এটাও টেট্রাথাইও সালফেট হয়ে উৎপন্ন হবে। এখানে একটা 2- হবে, 2-। আমি দেখাইতে চেষ্টা করি। টেট্রাথাইও সোডিয়াম সালফেট আর আয়োডাইড উৎপন্ন হবে। আর এটা হলো তোমার ফর্মিক অ্যাসিড, যা সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফরমেট মানে কার্বন ডাইঅক্সাইড হয়। এখন তোমার কাজ করতে হবে কি, বিক্রিয়ায় জারক বিজারক চিহ্নিত করে 1 নম্বর বিক্রিয়া জারক কোনটা বিজারক কোনটা আমি এখানেই বলে দিচ্ছি। এখানে জারক হলো পারম্যাঙ্গানেট, বিজারক হলো ফেরাস আয়ন। বিজারক কেন জারক বিজারক খুব সহজ প্রশ্ন, কেন জারক? কারণ ফেরাস বিজারক এটা জারিত হইয়া ফেরিকে পরিণত হয়। পারম্যাঙ্গানেট জারক, কারণ এটা বিজারিত হয়ে ম্যাঙ্গানাস আয়নে পরিণত হয়। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখবে, এটার হলো জারণ সংখ্যা +2, এখানে +3। জারণ সংখ্যা বৃদ্ধি পায় বিজারক পদার্থের, আর জারক পদার্থের জারণ সংখ্যা হ্রাস পায়। এখানে জারণ সংখ্যা 7 ছিল, 7 থেকে 5 কমে 2-এ চলে আসছে। তাহলে আমরা মোটামুটি বলে দিলাম। আমি এখানে উত্তর লিখতে চেষ্টা করছি। এখন গড় 2 এবং 3 বিক্রিয়ায় কি একই ধরনের বিক্রিয়া? 2 এবং 3 কি একই ধরনের? না। 2 বিক্রিয়াটা হলো জারণ বিজারণ বিক্রিয়া, আর 3 বিক্রিয়াটা হলো ফ্রসমন বিক্রিয়া। তো জারণ বিজারণ এবং ফ্রসমন বিক্রিয়া একই ধরনের বিক্রিয়া না। এখন আমি কিভাবে উত্তরটা লিখছি সেটা একটু দেখাই তোমাদেরকে। 1 নম্বর বিক্রিয়া ফেরাস আয়ন পটাশ পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে ফেরিক আয়ন ম্যাঙ্গানাস আয়ন এত পদার্থ সমীকরণের এত বিজারক যাহা জারিত হইয়া ফেরিক আয়নে পরিণত। আমরা রিয়াকশনটা দেখাইতে চেষ্টা করছি। আর ইলেকট্রন ত্যাগ করার ঘটনাই জারণ খুব আমি লিখছি, কিন্তু আমার মনে হয় মনোমতো করে লিখছি। তোমরা যদি এইভাবেই লিখে দিতে পারো, নম্বর হাঁটার কোনো সুযোগ নাই। বিজারক পদার্থ আয়ন ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, অর্থাৎ বিজারক পদার্থ বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। এখানে ম্যাঙ্গানিজ এত জারক আয়ন, কারণ এটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হইয়া ম্যাঙ্গানাস আয়নে পরিণত হয়। তাহলে পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন নিয়ে 8টা হাইড্রোজেন, অর্থাৎ 5টা ইলেকট্রন নিয়ে পারম্যাঙ্গানেটটা ম্যাঙ্গানাস আয়নে পরিণত হবে, পানিতে পরিণত হবে। এখানে আমরা এটা ব্যালেন্স মিলানোর সময়ও সবসময় দেখাইছি, অক্সিজেন যত তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন আয়ন থাকবে। তো ম্যাঙ্গানাস আয়ন পানি হবে। ইলেকট্রন গ্রহণ করার ঘটনায় বিজারণ, জারক পদার্থ অন্যকে জারিত করার সময় নিজে বিজারিত হবে। তাহলে আমরা কারণ উল্লেখ করছি, যা চিহ্নিত করছি, এতটুকু এই পৃষ্ঠে লিখলেই তোমরা 3-এ 3 পেয়ে যাবা। এখন আসো 2 এবং 3 নম্বর বিক্রিয়া। আমরা আবার 2 নম্বর বিক্রিয়া হলো আয়োডিন থাইওসালফেটের সাথে বিক্রিয়া করে টেট্রাথাইওসালফেট উৎপন্ন করে। এখানে সালফার ডাইঅক্সাইড এক বিজারক আয়ন, যাহা জারিত হইয়া সালফার টেট্রাথাইওসালফেট আয়নে পরিণত হয়। আমি কেন দেখাচ্ছি সেটা ইলেকট্রন ত্যাগ করে। 2টা আয়নে ইলেকট্রন 2 মোল আয়নে 2 মোল ইলেকট্রন ত্যাগ করে 1 মোল আয়নে পরিণত হয়। তাহলে এখানে 4 মোল ইলেকট্রন ছিল, 2 মোল ত্যাগ করছে আর 2 মোল আছে। সুতরাং এখানে ইলেকট্রন ত্যাগ করছে, সুতরাং এটা এই অংশটা হলো জারণ। আর আয়োডিন জারক পদার্থ, কারণ এটা সালফার থাইওসালফেটে ছেড়ে দেওয়া ইলেকট্রন গ্রহণ করে আয়োডাইডে পরিণত হয় বিয়োজিত হইয়া। তো সুতরাং এই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া। তো দ্বিতীয় বিক্রিয়াটা আমি দেখাই, এটা দেখাইলাম ভালো করে, তোমরা একটু খেয়াল করবা। সুসমীকরণটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়া হলো ফ্রসমন বিক্রিয়া। এখানে ইলেকট্রন হস্তান্তর হয় নাই, শুধু আয়নের হস্তান্তর ঘটেছে। অর্থাৎ এখানে
তোমার হাইড্রোজেন আয়নটা প্রতিস্থাপিত হয়েছে সোডিয়াম দ্বারা। তো হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপিত হয়েছে সোডিয়াম আয়ন দ্বারা। আর হাইড্রোক্সিল তো এখানে কার্বন, এটা আসলে জলীয় দ্রবণ কার্বক্সিলেট, সোডিয়াম কার্বনেটে জলীয় দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে দেখাইছি আমি, কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। এর অর্থ হলো শুধু আয়ন বিনিময় হয়েছে, হাইড্রোজেন হাইড্রোক্সিল আয়নে মিলে পানি হয়ে গেছে, আর হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম যুক্ত হয়ে গেছে। সুতরাং বিক্রিয়াটা একটা ফ্রসমন বিক্রিয়া। তাহলে 2 এবং 3 বিক্রিয়া একই না, দুইটা ভিন্ন ভিন্ন বিক্রিয়া। আবার বলি, শুধু আয়ন হস্তান্তর হয়েছে কিন্তু ইলেকট্রন হস্তান্তর হয় নাই, সুতরাং এটা একটি ফ্রসমন বিক্রিয়া। আমি এই জায়গায় নতুন বীজটা ব্যবহার না করে এখানেই শেষ করে দিলাম বিক্রিয়াটা। এখন আসো রাজশাহী বোর্ড 2019 সালে 5 নম্বর প্রশ্ন কীভাবে আছে। তোমার এরকম একটা পাত্র দিছে, পাত্রের মধ্যে 15 ml 3M পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানেও তো ভিতরে লেখার সুযোগ হয় না, বাইরে চলে গেছে। আর এর সাথে যোগ করে দিয়েছে 1.5% অবিশুদ্ধ আয়রন, লঘু সালফিক অ্যাসিড যোগ করা হয়েছে। তো এর অর্থ হইল তো অবিশুদ্ধ আয়ন প্রথমে লঘু সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট হবে। ফেরাস সালফেট আবার যেহেতু অ্যাসিডের কোনো অভাব থাকবে না, সেই জন্য অ্যাসিড মাধ্যমে ফেরাস সালফেটটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হইয়ে ফেরিক সালফেটে পরিণত হবে সেই পদার্থ। তাহলে উদ্দীপকটা আমাদের এইভাবে বুঝে নিতে হবে আগে। এখন আমাদের প্রশ্ন কি করছে সেটা দেখি। উদ্দীপকের জারক পদার্থ, জারক পদার্থ আমরা বুঝি পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা হলো জারক পদার্থ। পূর্ণ ফ্রসমনে 15 ml হাইড্রোজেন পারক্সাইড লাগছে। তাহলে হাইড্রোজেন পারক্সাইডের ঘনমাত্রা দেওয়া নাই। তাহলে প্রথমে হাইড্রোজেন পারক্সাইডের সাথে জারক পদার্থের বিক্রিয়া দেখাই। কিভাবে বিক্রিয়া হয়েছে সেটা একটু দেখো। আমাদের একটু আমি এভাবে বলে রাখি, বিক্রিয়াটা যদি কতক্ষণ আমাদের ইন্টারনেটে একটু সমস্যা হয়েছে, আমি এই ফাঁকে তোমাদের একটু প্রশ্নগুলি কত 2-4 মিনিট হয়তো লাগবে আবার ফেরত আসতে। তো উদ্দীপকের জারক পদার্থটি এখানে হাইড্রোজেন পারক্সাইডের সাথে আমি জারণ বিজারণ বিক্রিয়া দেখাবো। বিক্রিয়া দেখাইয়া তার জন্য একটা সমীকরণ প্রতিস্থাপন করব। সমীকরণের মাধ্যমে আমি হাইড্রোজেন পারক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করবো। আর 2 নম্বর বিক্রিয়া দেখো, লোহার বেজালের পরিমাণ বাইর করতে বলছে। বেজালের পরিমাণ এখানেও তোমার লোহার সাথে প্রথমে আয়রনের সাথে সালফিক অ্যাসিড বিক্রিয়া ফেরাস সালফেট জলীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে ফেরিক সালফেটে পরিণত হবে। তো দেখি আসছে কিনা। আসে নাই। হ্যাঁ, তোমাদের সাথে আমি একটু ইন্টারনেটের সমস্যা হয়ে গেছে। ইন্টারনেটের সমস্যা হওয়ার জন্য আমার একটু সম্প্রসারণে বিঘ্ন ঘটছে। আমি আবার দেখি, চেষ্টা করি। হ্যাঁ, ইন্টারনেটের সমস্যার জন্য আমি ইন্টারনেট ঠিক করতেছি। ইন্টারনেট দিছি, আশা করি এখন এখন কানেক্টেড হয়েছে। আশা করি আমি আমার তোমাদের 2-1 মিনিট ডিস্টার্ব হওয়ার জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। ইন্টারনেট কানেকশান হয়েছে কিন্তু হচ্ছে না কেন। ইন্টারনেট তো কানেক্টেড।
আছে, সরি। তোমাদের ডিস্টার্বের জন্য আমি একটু অনুতপ্ত। এখন আমাদের চলে আসছে ইন্টারনেট কানেকশন, আমরা আবার শুরু করে দিই। তোমাদেরকে আলোচনা করছিলাম যে প্রথম বিক্রিয়াটি, আমি আবার একটু সামনের দিকে আগাই। রাজশাহী বোর্ড 11 নম্বর স্লাইডে ছিলাম। তাড়াতাড়ি করতে চাইলে সেই দিনে ঝামেলা আরো বেশি হয়। হ্যাঁ, রাজশাহী বোর্ড 2019 সালের 5 নম্বর প্রশ্ন। উদ্দীপকের সংগঠিত জারক পদার্থটি হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেটা হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি করে সেটা দেখো। হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ম্যাঙ্গানেজ সালফেট, পটাশিয়াম সালফেট, অক্সিজেন, পানি উৎপন্ন করে। তাই এমন আয়নিক সমীকরণ আকারে লিখলে পারম্যাঙ্গানেট, এটা পারঅক্সাইড, হাইড্রোজেন, ম্যাঙ্গানাস, অক্সিজেন, পানি। জারণোদ্ধ সমীকরণ এদিকে লিখছি, এটা জারণ পারঅক্সাইড ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেনে পরিণত হয়, সুতরাং এই প্রক্রিয়াটা জারণ। আর বিজারণোদ্ধ সমীকরণ জারক, পারম্যাঙ্গানেটটা জারক পদার্থ। এই সমীকরণটা তোমাদের অনেকবার আমি প্র্যাকটিস করেছি। পারম্যাঙ্গানেট ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেনের সাথে এটা ম্যাঙ্গানেজে পরিণত হয়। তাহলে 1কে 5 দ্বারা, 2কে 2 দ্বারা গুণ করলে আমি সমীকরণটা পাইছি 2 পারম্যাঙ্গানেট, 5 পারঅক্সাইড, 16 হাইড্রোজেন আয়ন, 2 ম্যাঙ্গানাস আয়ন, 5 অক্সিজেন, 8 পানি। তাহলে আমি সমীকরণটা সম্পূর্ণ করলাম। 2 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 5 হাইড্রোজেন পারঅক্সাইড, 3 সালফিক অ্যাসিড, 2 ম্যাঙ্গানাস সালফেট, পটাশিয়াম সালফেট, অক্সিজেন। বিক্রিয়া থেকে আমরা পাই ওই সমীকরণটা মনে রাখবা। যেহেতু হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে, আমি হাইড্রোজেনের পারঅক্সাইড ধরছি, ঘনমাত্রা গুণন হাইড্রোজেন পারঅক্সাইডের আয়তন ডিভাইডেড বাই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা গুণন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন সমান। এই জিনিসটা করতে গিয়ে লিখলাম, কোনো ব্যাপার না। আমি উপরে লিখছি হাইড্রোজেন পারঅক্সাইডের মূল সংখ্যা 5, নিচে লিখি পটাশিয়াম পারম্যাঙ্গানেট 2। এখন যে মানগুলি দেওয়া আছে আমি বসাই দিলাম। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা 0.3, আয়তন 15 ml, হাইড্রোজেন পারঅক্সাইডের আয়তন 25 ml। তাহলে ক্যালকুলেশন করে আমি হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা পাইছি 0.45 m। এটাই হলো হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনত্ব। খুবই সুন্দর। আশা করি এতটুকু লাগলে 3-এ 3 পেয়ে যেতে পারো। এখন গ নম্বর প্রশ্ন কি, ওই লঘু প্রথমে সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেটে পরিণত হয়, আর লঘু সালফিক অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হইয়া ফেরিক সালফেটে পরিণত হয়। সংগঠিত বিক্রিয়া দেখাইলাম। বিক্রিয়াটা আমরা আয়নিক সমীকরণ আকারে দেখাইলাম, যদিও এটা মুখস্থ থাকে, সমতা বিধানের কথা বলা হয় নাই। সমতা বিধান না করলেও চলবে, মনে করো কোনো কারণে তোমার মনে নাই, কিন্তু তোমরা সমতা বিধানটা করে নিবা। আমি এখানে সমতা বিধান করে দেখাইছি। সমতা বিধান অনেকভাবে দেখাইছি। জারণোদ্ধ সমীকরণ, বিজারণোদ্ধ সমীকরণ, যেহেতু এটা অনেকবার আলোচনা হবে এবং হইয়েছেও, সেই জন্য আমি এখানে আর বেশি সময় নষ্ট করছি না। তাহলে এখন সমতাকৃত সমীকরণ কি হলো, 5 প্যারাস আয়ন, 2 পারম্যাঙ্গানেট আয়ন, 8 হাইড্রোজেন আয়ন, 5 ফেরিক আয়ন, এখানে 2 হবে, 2 ম্যাঙ্গানাস আয়ন, নিচের লাইনে লিখছি। আচ্ছা না, এখানে হবে না, নিচে হবে। আমি 2 দিয়ে গুণ করে নিছি, তারপরে দশক আয়ন যোগ করে দিছি। যোগ করে দেওয়ার পরে আমরা সমীকরণ থেকে পাচ্ছি 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রশমিত করতে পারে 10 মোল ফেরাস সালফেটকে। তাহলে 1 মোল পারে 5 মোলকে। আমি ফেরাস সালফেট, যেহেতু আমার টার্গেট হলো আয়রনের পরিমাণ নির্ণয়, তো এই সালফেটটা আমি ওমিট করছি, বাদ দিছি এখান থেকে, শুধু ফেরাস আয়নটা রাখছি। তাহলে 1 মোলে করতে পারে 5 মোল ফেরাস আয়ন। যেহেতু আমাদের দ্রবণটা সলিড দ্রবণ আকারে দেওয়া হয়েছে, তাহলে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট লেখার সময় আমরা লিখবো 1000 ml 1 m পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা মনে রাখবা, বারবার ক্লাসে বলছি। যারা হয়তো সরাসরি ক্লাসে বুঝো নাই, এখন বুঝতে চেষ্টা করো। 1000 ml এর মধ্যে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে তার ঘনমাত্রা হবে 1 m। আর এখানেও এটাকে 5 মোল মানে 5 গুণন আয়রনের পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর। তো 15 ml 0.3 m, আমাকে 1000ও দেয় নাই, এখানে 1 mও দেয় নাই, এটা দিছে 15 ml, এটা 0.3। তো
তাহলে যেগুলো দিছে সেগুলো উপরে বসবে, আর যেটা আগে থেকে ছিল সেটা নিচে চলে যাবে। ক্যালকুলেশন করে পাইছি আমরা 1.2566 গ্রাম ফেরাস আয়ন। লোহার বর হলো 1.5 গ্রাম, তাহলে কতটুকু ভেজাল আছে আমরা বাইর করছি। এতটুকু লোহা ছিল একেবারে পিওর লোহা, ভেজাল মুক্ত লোহা, তাহলে এর মধ্যে ভেজালের পরিমাণ হলো 0.2434 গ্রাম। তাহলে আমি যদি শতকরা হার হিসেবে লিখি, তো এটা আবার 5, 6, 7 এই অঙ্কটা করছি, ভেজালের বর ডিভাইডেড বাই মোট বর ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ। রাজশাহী বোর্ড 5 নম্বর প্রশ্ন, এখানে 50 ml 0.5 সোডিয়াম কার্বনেট দেওয়া আছে, আর 20 ml 1 m সালফিক অ্যাসিড দ্রবণ, 0.05 m হাইড্রোক্লোরিক, অর্থাৎ অ্যাসিড দুই জায়গায় আছে, এটো অ্যাসিড হার আছে এক জায়গায়, হারিয়া অর্থাৎ সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ হার, সেই জন্য এটাকে আমরা হার ধরবো। পাত্রের দ্রবণের ঘনমাত্রা 0.1 m এর রূপান্তরিত করতে কতটুকু পানি যোগ করতে হবে, এটা হলো আসলে লঘুকরণ সূত্র। লঘুকরণ সূত্র আমরা তো সবাই জানি, S1P1 = S2P2, এই সূত্র থেকে আমরা আর মোটামুটি আমরা শেষ আয়তন বাইর করব। তাহলে শেষ আয়তন বাইর করলে শেষ আয়তন থেকে 50 বাদ দিলে কতটুকু পানি যোগ করতে সেটা হয়ে যাবে, সেটা আমরা পরে দেখাচ্ছি। এবিসি পাত্রে কোনো মিশ্রিত করলো, অর্থাৎ এখানে 3টা দ্রবণ যদি আমি একটা জায়গায় মিশ্রিত করি, মিশ্রণের প্রকৃতি কী হবে, অম্লীয় হবে না ক্ষারীয় হবে না নিরপেক্ষ হবে, এটা আমাদের বের করতে হবে। আমরা দেখি গ নম্বর প্রশ্ন, ওইটা বলছিলাম। গ নম্বর প্রশ্ন, পাত্রের দ্রবণ হলো 0.05 m সোডিয়াম কার্বনেট, শেষ আয়তন B2, আমি B2 বাইর করবো, এটাকে ঘনমাত্রা 0.001 m করতে হবে। তাহলে আমরা জানি S1B1 = S2B2, আমি এখানে B2 বাইর করবো, শুধু এই হতো যে শেষ আয়তন হতো, মানগুলি যেগুলো দেওয়া আছে বসাই দিলাম। প্রাথমিক আয়তন 50, প্রাথমিক ঘনমাত্রা 0.5, আর শেষ ঘনমাত্রায় নিতে হবে 0.001। শেষ পর্যন্ত আমাকে এটাকে আয়তনে রূপান্তরিত করতে হবে 2500 মিলিলিটার, কিন্তু আমার আছে আগে থেকে ছিল 50 মিলিলিটার, তাহলে নতুনভাবে পানি যোগ করতে হবে 2450 মিলিলিটার। এতটুকুই যথেষ্ট 3-এ 3। এরপরেরটা দেখো, এখানে এই অঙ্কটা বিভিন্নভাবে করে, বিভিন্ন বইতে বিভিন্ন টিচারে, আমি একেবারে একটা সহজ তোমাদের মনে রাখার জন্য একটা প্রক্রিয়া বাইর করলাম। সেটা হলো প্রত্যেকটা দ্রবণের মধ্যে মোল সংখ্যা বাইর করে ফেলি। যেমন এনে মোল সংখ্যা বাইর করে ফেলছি, এনে ঘনমাত্রা। তবে এখানে মোল সংখ্যা বাইর করার সময় অবশ্যই তোমাকে আয়তনটাকে লিটারে নিতে হবে। সি এর ঘনমাত্রা মোল, এম মানে মোল পার লিটার, আর এটা লিটার, তো পার লিটার হারা গেছে মোল, তাহলে এর ঘনমাত্রা হলো 0.025 মোল। অনুরূপভাবে বি এর ঘনমাত্রা হলে বি এর মোল সংখ্যা হলে বি এর ঘনমাত্রা বি এর আয়তন, তো ঘনমাত্রা 0.1 মোল পার লিটার, আয়তন হলো 0.02 লিটার, 0.002 মোল। সি এর ঘনমাত্রা ঠিক একইভাবে বাইর করছি। এখন আমরা দেখব প্রথমে এর সাথে বি বিক্রিয়া করে কি হয়। এর সাথে বিপাত্রের দ্রবণের বিক্রিয়া, সোডিয়াম কার্বনেট সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট কার্বন ডাইঅক্সাইড হয়। তাহলে বিক্রিয়া থেকে আমরা কি পাই, 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে, তাহলে 0.002 মোলের সাথে 0.002 মোল বিক্রিয়া করবে। কিন্তু আমার বি আছে হতো 0.025, তাহলে সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়ার পরে সোডিয়াম কার্বনের অবশিষ্ট থাকবে 0.023 মোল, অর্থাৎ বি পাত্রে বিক্রিয়া করার পরও এর অবশিষ্ট থাকবে 0.023 মোল। এরপর আমি বি পাত্রের মিশ্রণের সাথে সি পাত্রের মিশ্রণ যোগ করি, এখানে একটু কেটে গেছে, বিক্রিয়া কী করবে পরবর্তী স্লাইড আছে কিনা দেখি, হ্যাঁ আছে। আচ্ছা তাও বিক্রিয়াটা আমি বিক্রিয়া তোমাদেরকে একটু নাহলে আবার কনফিউশনে থেকে যাবে, আমি আচ্ছা বিক্রিয়াটা বলে দিই। বিক্রিয়াটা হবে এখানে সোডিয়াম কার্বনেট 1 মোল, 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে সোডিয়াম ক্লোরাইড যোগ কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, তাহলে 1 মোলের সাথে, এইটা মনে রাখলে হবে, 1 মোলের সাথে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো যেহেতু আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কম আছে, সেই জন্য আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড আগে লিখলাম। 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড সর্বসম হলো 1 মোল সোডিয়াম কার্বনেট, তাহলে 1 মোল সর্বসম 1/2 মোল সোডিয়াম কার্বনেট, 0.002 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে ক্যালকুলেশন করে পাইছি 0.001। তাহলে সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অবশিষ্ট ছিল 0.023,
এরপরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মোটামুটি খরচ হয়েছে 0.001, তাহলে বাদ দেওয়ার পরে আরও রয়ে গেছে 0.022 মোল সোডিয়াম কার্বনেট। এই জিনিসটা দিয়ে এটাই পরিষ্কার, দুইটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করার পরেও সোডিয়াম কার্বনেট যথেষ্ট পরিমাণে থেকে যাবে, অর্থাৎ দ্রবণটা ক্ষারীয় হবে। তো অনেক সময় দ্রবণের প্রকৃতি তো আমাদের এতটুকু লাগলে উত্তর হয়ে যাবে। তোমরা একটু আগ বাড়াইয়ে বলে দিতে পারো ক্ষারীয় হবে, ক্ষারীয় মিশ্রণে ঘনমাত্রা বাইর করে দেখাইতে পারে, ঘনমাত্রা বা ঘন সোজা NN/B, N এর মান কত মোল সোডিয়াম কার্বনেটের বৈশিষ্ট্য আছে, আর B হলো মোট মিশ্রণের আয়তন। আমি এখানে দেখাইছি 50 এর 20 বির 40 হলো সির, তিনটা মিলে 110 ml, লিটার নিলে 0.11 লিটার। তো ক্যালকুলেশন শেষ ঘনমাত্রা হবে 0.02 m সোডিয়াম কার্বনেট। তাহলে এতটুকু লিখে দিতে পারো। অনেক সময় দেখ এটা ঘনমাত্রা হতে হবে, আরও আগ বাড়িয়ে দেয় কতগুলো বোর্ডে পিএইচ হতে হবে। তো পিএইচ হতে হলে সেটাও তোমাদেরকে পিএইচ নির্ণয় করে দেখাইতে হবে। এখন আসো সিলেট বোর্ড 2019 সালের কোয়েশন। সিলেট বোর্ড 2019 সালে প্রশ্ন আসছে, একটা পাত্রে দিছে সোডিয়াম কার্বনেট 5.3 গ্রাম 250 ml, আর একটা পাত্রে X 10 ml 0.1 m। X এখানে X দিয়ে তোমাদের একটা ক্লু দিছে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে সাদা ধোঁয়া উৎপন্ন হয়। তাহলে এত কিছু করার দরকার ছিল না, সাদা ধোঁয়াটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড হয়। তাহলে এক্সট্রা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা পেয়ে গেছি। বিক্রিয়া করে ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। এখানে সরাসরি গ্রামকে মিলিলিটারে নিয়ে নিবা, মিলিগ্রামে। আর এই মিলিগ্রামটা আছে 250 ml, তো 1000 ml কত মিলিগ্রাম থাকবে সেটা বাইর করলে আমার ppm একক বাইর হয়ে যাচ্ছে। বিক্রিয়াকে 1 ও 2 মিশ্রণ করলে এই তো বলছিলাম আগের ঘটনাটা এখানে আসছে পিএইচ হতে হবে। তাহলে ওইগুলো অনেকগুলি পর্যায়ে ভাগ হয়ে পিএইচ আসতে হবে। তাহলে বিক্রিয়া 1 এর মধ্যে 250 ml, দ্রবীভূত সোডিয়াম কার্বনেট 5.3 গ্রাম। তাহলে 250 ml এর মধ্যে আছে 5.3 গ্রাম, 1000 ml এর মধ্যে আছে 21.2 গ্রাম। 21.2 গ্রাম 1000 ml মানে 1 লিটারের ভিতর আছে। এই গ্রামটাকে মিলিগ্রাম নিব। এটা আমি মিলিগ্রাম নিছি, 10⁻³ দিয়ে গুণ করার মিলিগ্রাম হয়ে গেছে। এটা মিলিগ্রাম হলো 2.12 × 10⁻⁴ মিলিগ্রাম। তো আমরা জানি 1 লিটার বা 1000 ml দ্রবণে যত মিলিগ্রাম দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের ppm ঘনমাত্রা বলে। তাহলে যেহেতু আমরা এইভাবে ক্যালকুলেশন করে পাইছি প্রদত্ত দ্রবণের 1 লিটারের মধ্যে 2.12 × 10⁻⁴ মিলিগ্রাম দ্রবীভূত থাকবে, সুতরাং ওই দ্রবণের ঘনমাত্রা হবে 2.12 × 10⁻⁴ ppm। তাহলে গ শেষ। এখন গ দেখো। তাহলে X সাদা ধোঁয়া হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, X হলো হাইড্রোজেন ক্লোরাইড। তো বিক্রিয়া 1 ও 2 যোগ করলে সংঘটিত বিক্রিয়া দেখাচ্ছি। সোডিয়াম কার্বনেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড। এখন আমরা মোল বাইর করতে হলে দুই প্রক্রিয়া করতে হবে। যখন সোডিয়াম কার্বনেটের সরাসরি ভর দেওয়া আছে, আমরা জানি মোল সমান ভর বাই আণবিক ভর। তাহলে সোডিয়াম কার্বনেটের ভর হলো 5.3, আণবিক ভর 106, তাহলে 0.05 মোল পাইছি। আর বিক্রিয়ার 1 হাইড্রোক্লোরিক অ্যাসিড সাদা ধোঁয়া, তাহলে এখানে আমরা বাইর করছি ঘনমাত্রা দেওয়া আছে 0.1, আয়তন দেওয়া আছে 10 ml। 10 ml কে যদি আমি এখানে 0.01, 10 ml 0.01, এটা একটু ক্যালকুলেশনে বলেছি, আমি ক্যালকুলেশনটা ঠিক করে দিচ্ছি। .01 C2.01 মোল পার লিটার, B2 10 ml। 10 ml মানে 0.01 লিটার, 1 লিটার। তাহলে এখানে N2 হবে তোমার 0.1 গুণন 0.01 মোল, 0.001 মোল। দেখো এটা এইভাবে হবে, আমরা এভাবে লিখবো। এটা একটু ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে, এডিটিং করা যায় নাই, এডিটিং হয়তো অ্যাভয়েড করে চোখ থেকে হারিয়ে গেছে। আমি ঠিক করে দিচ্ছি।
তারপরে এখানে ওইখানে তোমাদের একটু ক্যালকুলেশনটা আমি তাহলে বিক্রিয়া থেকে আমরা পাই, আমি এখানে লিখতেছি দেখো, আর 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড সর্বসম 1 মোল সোডিয়াম কার্বনেট। তোমার তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড সর্বসম 1/2 মোল সোডিয়াম কার্বনেট। তাহলে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড কত দিছে 0.001 মোল। তো এটা সর্বসম করে আমরা ডাইরেক্ট বাইর করে ফেলছি 0.005। তো 1 এর জায়গায় এখানে তোমরা 5 বসাবে, 5 একটা বেশি হয়েছে, 5.05 বসাইয়া যা হোক এখানে তোমার আমি মোটামুটি চেষ্টা করেছি, তোমরা এইভাবে ক্যালকুলেশন করে নিবা। আর এটা একটু তো তোমাদের ভুল একটা শুধু পয়েন্টের এক জায়গায় ভুল হয়েছে, তোমরা একটু নিজে সংশোধন করে একই প্রক্রিয়ায় করে যাবা, 0.000 না ধরে 0.001 ধরে তোমরা পিএইচ পেয়ে যাবা। তাহলে পিএইচ এর কত হবে, পিএইচ এর প্রক্রিয়াটা আমরা গণমাত্রা বাইর করছি, গণমাত্রা বাইর করে পিএইচ নির্ণয় করছি। আচ্ছা যা হোক, এটা আমি পরবর্তীকালে সংশোধনী আবার দিব সামান্য, এটা এখানে লিখতে গিয়ে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, নাহলে আমি এখানে করে দিতাম। প্রক্রিয়াটা ঠিক আছে, শুধু এক জায়গায় 0.001 হবে না, 0.001 হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের গণমাত্রা। তাহলে পিএইচ এখানে একটু পরিবর্তিত হবে, কিন্তু প্রক্রিয়াটা পুরাই কই রকম। তো তারা যারা অ্যাডভান্স ছাত্র আছো তারা বুঝে নিতে পারবা, তো ভুলটা তোমরা ধরে নিতে পারবা, এটা সংশোধন করে নিবা। এখন আছো সিটাং বোর্ডে 2019 সালের 3 নম্বর কোয়েশন, দ্বিকারকীয় অম্ল। দ্বিকারকীয় অম্ল মানে যেটা দুইটা হাইড্রোজেন থাকে, এক অম্লীয় ক্ষার মানে একটা হাইড্রোক্সিল আয়ন থাকে, আর নাইট্রিক অ্যাসিড। পাত্রের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। আর পাত্রের দ্রবণ দয়ে পাত্রের দ্রবণ প্রমাণ সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণ দাও। তো দ্বিকারকীয় অম্ল কি হতে পারে, এখানে সিফাতের আচ্ছা এখানে একটু এখানে ভুল হয়ে গেছে, অন্য প্রশ্নের উত্তর এখানে চলে আসছে, আমরা অন্য জায়গায় পাই কিনা দেখি। আমরা গটাতে চলে যাই, গটাতে চলে যাই, এটা অন্য প্রশ্নের উত্তর চলে, 7 নম্বর প্রশ্নের উত্তরটা এখানে চলে আসছে। সাত নম্বর প্রশ্নের উত্তর, আচ্ছা আমরা দেখি 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্নের উত্তর 7 নম্বর প্রশ্নের একটু বেশ সময় হয়ে গেছে, তোমরা 7 নম্বর প্রশ্নটা যে প্রশ্নগুলি আমি চিটাং বোর্ডের প্রশ্নগুলি তোমাদেরকে সংশোধনী দিব। চিটাং বোর্ডের প্রশ্নগুলো আজকে ওমিট করে যাচ্ছি। এখন বরিশাল বোর্ড আসো, বরিশাল বোর্ডের প্রশ্ন 50 ml 0.05 পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ, অম্লীয় ফেরাস সালফেট আয়ন 0.03 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর সাথে উদ্দীপকের বিজারক পদার্থটি বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। আর উদ্দীপকের বিজারক পদার্থটিকে জারিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত আয়তন প্রয়োজন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখি এটা সঠিকভাবে আছে কিনা। উদ্দীপকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ ক্ষারীয় পদার্থটি হলো ফেরাস সালফেট, ক্ষারীয় দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে আমি একটু প্রশ্নটা আবার দেখি।
উদ্দীপকের বিজারক পদার্থটি বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। বিজারক পদার্থটি হলো তোমার ফেরাস সালফেট, আর জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। জারক পদার্থ বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করব। আর উদ্দীপকের বিজারক পদার্থটিকে জারিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কতটুকু লাগবে সেটা বাইর করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ফেরাস সালফেটের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান আমরা করছি কিনা দেখি। আচ্ছা, যা হোক, আমরা সমতা বিধানটা দেখি। সমতা বিধান এটা অনেকভাবে করা হয়েছে সংগঠিত বিক্রিয়া। দেখো, এখানে তোমার জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারীয় পদার্থ না, এটা বিজারক পদার্থ হবে। এটা ক্ষারীয় পদার্থটা ভুল লেগেছে, বিজারক ফেরাস সালফেট, সংগঠিত বিক্রিয়া পটাশিয়াম ডাইক্রোমেট ফেরাস সালফেট সালফিউরিক অ্যাসিড। আর আয়নিক সমীকরণ তো দেখাইছি অনেকবার, ডাইক্রোমেট ফেরাস হাইড্রোজেন ফেরিক ক্রোমেট পানি। জারণোদ্ধ সমীকরণ দেখো, জারণোদ্ধ সমীকরণ হবে তোমার জারণোদ্ধ সমীকরণ ফেরাস আয়ন ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হয়, আর বিজারণ ডাইক্রোমেট 6 মৌল ইলেকট্রন গ্রহণ করে ক্রোমাইট আয়নে পরিণত হয়। এখন 1কে 6 দ্বারা গুণ, 2কে 1 দ্বারা গুণ করে যোগ করার পরে আমরা 6 মোল ফেরাস আয়ন, 1 মোল 14 মোল হাইড্রোজেন আয়ন মিলে 6 মোল ফেরিক আয়ন, 2 মোল ক্রোমাইট আয়ন, 7 মোল পানি উৎপন্ন করে। আর দশক আয়ন যোগ করলে আমার সমতা বিধান হয়ে গেছে। দশক আয়ন ফেরাসের জন্য দশক আয়ন সালফেট, ডাইক্রোমেটের জন্য দশক আয়ন পটাশিয়াম, এখানেও সালফিক 14 মোল হাইড্রোজেন আয়নের জন্য সালফেট লাগবে 7টা, তাহলে 7 মোল সালফেট অ্যাসিড হবে। 6 মোল ফেরিক আয়ন মিলে 3 মোল ফেরিক সালফেট হবে। 2 মোল ফেরিক ক্রোমাইট আয়ন মিলে 1 মোল ক্রোমিয়াম সালফেট হবে। আর পটাশিয়াম আর সালফেট মিলে পটাশিয়াম সালফেট হবে। তাহলে আমরা আবার ইন্টারনেট এবার চেক করে দেখি না ডেটটা আছে। আজকে একটু ফ্ল্যাকচুয়েশন করতেছে, আশা করি তোমরা ব্যাপারটা একটু মেনে নিবে। ইন্টারনেট কানেকশন আবার কানেক্ট। সরি টু বি ডিস্টারবেন্স। আমরা কত নম্বর 30 নম্বর স্লাইডে ছিলাম। 30 নম্বর স্লাইডে চলে যাই।
তো আমরা চলে এসেছি বরিশাল বোর্ড 29 নম্বর স্লাইডে ছিলাম মনে হয়। আচ্ছা, আমরা গ নম্বর তো প্রায় শেষ করছিলাম। গ নম্বর দেখো। আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ করে দর্শক আইন যোগ করে দিলাম। সমূল ফেরাস সালফেট, ডাইক্রোমেট, সালফিক অ্যাসিড, ফেরিক সালফেট, ক্রোমিয়াম সালফেট, পটাশিয়াম, এইভাবে আমরা সমতা বিধান করলাম। এখন বরিশাল বোর্ড আবার 5 নম্বর প্রশ্ন, গ নম্বর প্রশ্ন। গ হইতে পাই আমরা এখানে আর সমতা বিধান করলাম না, সরাসরি সমীকরণ লিখলাম। তাহলে বিক্রিয়া থেকে কী পাই আমরা? 1 মোল পটাশিয়াম ডাইক্রোমের সর্বসম 6 মোল ফেরাস সালফেট। তাহলে 50 ml, এখানে 6 মোল, 6 গুণন 50, এটা কত মিলিলিটার লাগছে সেটা দেখাই দিলাম। 30 ml লাগবে, 300 ml লাগবে। তাহলে আমরা কি জানি এভাবে তাহলে তোমার ফেরাস সালফেটের আয়তন হবে 300 ml, ঘনমাত্রা হবে 0.05 ml। অম্লীয়ের সাথে পটাশিয়ামের বিক্রিয়া আমরা দেখাচ্ছি পরে। তাহলে আমরা বিক্রিয়াটা এভাবে সমীকরণ লিখবো, পটাশিয়াম পারম্যাঙ্গনেটের আয়তন গুণন ঘনমাত্রা ডিভাইডেড বাই ফেরাস সালফেটের আয়তন গুণন ঘনমাত্রা। এই মানগুলি বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গনেট কত মিলিলিটার লাগছে বাইর করে ফেলতে পারি। এইভাবে আমরা কতটুকু দরকার সেটা বাইর করে নিতে পারবো। এবং বরিশাল বোর্ড 6 নম্বর প্রশ্ন দেখো। 5% সালফিক অ্যাসিড দ্রবণ 250 ml, 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইড 250 ml। তেল পাত্রে বি পাত্র, তেল পাত্রের দ্রবণের ঘনমাত্রা পিভি মাইক্রোকে নির্ণয় করো। উদ্দীপকের এও বি পাত্রের দ্রবণে একত্রে মিশ্রিত করলে পিএইচ কত হবে? তুলে পাত্রের দ্রবণ 5%, এটা আমরা আগে বলছিলাম। সালফিক অ্যাসিড বলতে বুঝি আমরা 100 ml দ্রবণের মধ্যে 505 গ্রাম সালফিক অ্যাসিড দ্রবিত আছে। এইভাবে আমি 1000 ml এর মধ্যে কত আছে সেটা বাইর করলাম। 50 ml, 50 গ্রাম, 50 গ্রামকে মিলিগ্রামে নিলাম, 5 × 10⁴ মিলিগ্রাম। তাহলে 1 লিটারের ভিতরে 5 × 10⁴ মিলিগ্রাম সালফিক অ্যাসিড দ্রবিত আছে। সুতরাং আমরা বলে দিতে পারি সালফিক অ্যাসিডের ppm এর ঘনমাত্রা হলো 5 × 10⁴ ppm। তো একই পর্যন্ত বারবার আসছে। তাহলে আমার মনে হয় এগুলো আর বেশি বোঝার কিছু নয়, তোমরা বুঝে নিবে। এখন দ্বিতীয় দেখো, পাত্রে দ্রবণ পিএইচ বাইর করতে বলছে। প্রথমে আগের নিয়মে আমি এটা 5% এর মধ্যে 250 ml এর মধ্যে কত গ্রাম সালফিক অ্যাসিড আছে বাইর করছি, তাকে আণবিক ভর দিয়ে গুণ করে ভাগ করে মোলে বাইর করছি। এটা মোল, 0.128 মোল সালফিক অ্যাসিড। বি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা N2 ধরলাম। তো N2 = C2 × B2। তাহলে এটা ঘনমাত্রা 0.1 m, 1 m মানে 0.1 মোল পার লিটার। আর আয়তন হলো 250 ml, লিটারে নিলে 0.25 লিটার। এখানে বসাই দাও, বসাই দিয়ে গুণ করে দাও, এটা হবে 0.025 লিটার। তাহলে উভয়পত্রে আচ্ছা, এখানে একটু কেটে গেছে, এটা 0.025 লিটার আমরা এখানে পেয়ে গেছি। উভয়পত্র দ্রবণ মিশ্রিত হলে সংঘটিত বিক্রিয়া সালফিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম সালফেট, পানি। বিক্রিয়া থেকে পাই 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, 1 মোল সালফিক অ্যাসিড। 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, হাফ মোল সালফিক অ্যাসিড, 0.025 মোল। ক্যালকুলেশন করে পাইছি 0.125 মোল সালফিক অ্যাসিড। তাহলে বিক্রিয়া শেষে সালফিক অ্যাসিড নিশ্চয়ই অবশিষ্ট থাকবে। সালফিক অ্যাসিড ছিল 1.128, এখান থেকে 0.0125 বাদ যাবে, 0.1155 মোল সালফিক অ্যাসিড থাকবে। দ্রবণের মোট আয়তন লেখ, এখানে অ্যাসিড এবং ক্ষারের আয়তন মিলে হবে 250। 250 যোগ 250 500, 500কে লিটার নিলে 0.5 লিটার। তাহলে এখন এটাকে মোলার ঘনমাত্রা নিলে সালফিক অ্যাসিডের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট আয়তন। তাহলে সালফিক অ্যাসিড মোলার ঘনমাত্রা হবে 0.231 মোল। এখন সালফিক অ্যাসিড বিজিত হয়ে কি হয়? 2 হাইড্রোজেন আয়ন। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তখন সালফিক অ্যাসিডের ঘনমাত্রা দ্বিগুণ হয়ে যাবে। এখন এখানে লগের সূত্র অর্থাৎ পিএইচের সূত্রের মধ্যে মান বসাই তো 0.365।
আমি বলে দিচ্ছি, এটা আমি ক্যালকুলেশন করছি, হয়তো তোমরা ক্যালকুলেশনের মধ্যে ভুল থাকে, প্রক্রিয়াটা ঠিক আছে, তোমরা ক্যালকুলেশনের ব্যাপারে একটু সচেতন হবা। আশা করি নম্বর ঠিকভাবে প্রক্রিয়া যদি বজায় রাখো তোমাদের ভুল হবে না, তোমরা ঠিকভাবে নম্বর পেয়ে যাবে। আমরা এখন পড়াবো দিনাজপুর বোর্ড 2019 দ্রুত শেষ করতেছি। দ্বিহারকীয় অম্ল এই ধরনের প্রশ্ন। সিটাং বোর্ড হচ্ছে এ প্লাস বি দ্রবণ, সি পাত্র, বি পাত্র হলো MOS 0.04 600 ml। তো বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা পিপি এককে নির্ণয় করো। তো দ্বিকারকীয় অম্ল কি? আমরা সালফিক অ্যাসিড, এটাই দ্বিকারকীয় এককে নির্ণয় করো। আর মিশ্রণের ঘনমাত্রা লিটমাস এককে পেপারে কি রকম বিক্রিয়া হবে গাণিতিক বিশ্লেষণ করো। এখন আসলে এম এর পদ দিছে তো হচ্ছে বিষয়তে এম এর পারমাণবিক ভর 39, সুতরাং এম হবে কে, তো MOS কাটে হবে KOS। তো KOS এর আণবিক ভর 56, তাহলে 0.05 এত সমান এত মোল। এত মোলকে আমি গ্রামে নিলাম, গ্রাম থেকে মিলিগ্রামে নিলাম। মোল এত এত এম মানে এত মোল পার লিটার, কিছুই করতে হয় না আমাকে, শুধু 0.04 m পটাশিয়াম হাইড্রোক্সাইড সর্বসম 0.04 মোল পার লিটার পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো মোলকে আমি আণবিক ভর দিয়ে গুণ করে গ্রাম পার লিটার পটাশিয়াম হাইড্রোক্সাইড, আবার গ্রামকে 1000 দিয়ে গুণ করে মিলিগ্রাম পার লিটার পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো 2.24 × 10⁻³ মিলিগ্রাম পার লিটার পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা জানি কোনো দ্রবণে 1 লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রবণ ওই দ্রবণের ঘনমাত্রা পিপি একক বলে। তাহলে শুধু এখানে দ্রবিত আছে 2.24 × 10⁻³ মিলিগ্রাম, তাহলে তার পিপি একক ঘনমাত্রা হবে 2.24 × 10⁻³ ppm। ppm এ যেহেতু এখানে লিখছি আর এখানে লিখিনি। তো দিনাজপুর দ্বিহারকীয় অম্ল হলো H2A, এটা সরাসরি না লিখলেও চলে। আর বি হলো MOS, সংগঠিত বিক্রিয়া H2A 2MOS M2A 2HCl। তাহলে এ পাত্রের মোল সংখ্যা আমরা বাইর করে ফেলতে পারি, কত মোল? 0.01 মোল পার লিটার। অর্থাৎ ঘনমাত্রাকে আমরা মোল পার লিটারে লিখি। আয়তন মিলিলিটার দিছে, লিটার লিখলে 1000 দিয়ে ভাগ করলে 0.15 লিটার। মান বসাই দিছি 0.015 মোল। তো বিপাত্রের দ্রবণে KOS এর গুণ সংখ্যা হবে NB হলে, তাহলে এখানে দেখো NB 0.02। আমি কিন্তু খুব দ্রুত যাচ্ছি, এই জন্য একই পড়া বারবার আসতে আছে। তো বিক্রিয়াটা লেখো, বিক্রিয়াটা হবে কি 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড সর্বসম 1 মোল হাইড্রোক্সাইড। এই বিক্রিয়াটা আমরা দেখাইছি তোমাদেরকে, দেখো আবার আরেকটু দেখাচ্ছি। বিক্রিয়াটা আমি আগেই দেখাই দিছি, সেই জন্য ওখানে আর লেখি নেই। তবে ফিসটা চেঞ্জ হলে বিক্রিয়াটা আবার লেখা দরকার। তাহলে 2 মোল পটাশিয়াম হার সর্বসম 1 মোল অ্যাসিড, 1 মোল সমান হাফ মোল অ্যাসিড। আমার যত হাত দেওয়া আছে তত সমান আমি পাইছি 0.012 মোল অ্যাসিড। তাহলে অ্যাসিড অবশিষ্ট থাকবে কত? 0.015 থেকে 0.012 বিয়োগ করে 0.003 মোল। দ্রবণটি অম্লীয় হবে এবং লিটমাসের বর্ণ লাল হবে। যেহেতু এটা অম্ল অবশিষ্ট থাকবে এতটুকু চাইছে, লিটমাসের খাবার কি হবে? তো একই বন্ধু বারবার আসে বৈশিষ্ট্য এখানে মানে আরেকটু অ্যাডভান্স করে বলে আর কি। প্রক্রিয়া একই, মানে দ্রবণের প্রকৃতিটা বাইর করতে পারলে তোমরা এটাকে লিটমাসের খাবার কি হবে, পিএইচ কি হবে, দ্রবণের সব কিছু বাইর করে ফেলতে পারবা। ঘনমাত্রায় কি হবে একইভাবে বাইর করে ফেলবা। এখন আসো দিনাজপুর বোর্ড 2007 নম্বর প্রশ্ন। এ পাত্রে 22 মিলিলিটার 0.1 m পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ, 0.75 গ্রাম ফেরাস আয়ন লঘু সালফিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেট। বি পাত্রেও সি পাত্রে দ্রবণ মিশ্রিত করলে সংগঠিত বিক্রিয়া সমাধান বিধান করো। তাহলে আমরা এই ধরনের বিক্রিয়া অনেকক্ষণ করতেছি। প্রথমে আয়রন সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এটা ফেরাস সালফেট উৎপন্ন হয়। বিক্রিয়াটা দেখাইছি, এই সমাধান বিধান আগে দেখানো হয়েছে, সেই হিসেবে এখানে আর আমি দেখাইলাম না। গ নম্বর প্রশ্নটা দেখো, সালফিক অ্যাসিড ফেরাস সালফেট হাইড্রোজেন আর ফেরাস সালফেট পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে ফেরিক সালফেট ম্যাঙ্গানেজ সালফেট পটাশিয়াম সালফেট পানি উৎপন্ন করে। বিক্রিয়া থেকে পাই, এখানে কেটে গেছে, কেটে দেওয়া অংশটা আমি বলে দিচ্ছি। 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সর্বসম 10 মোল ফেরাস সালফেট। তাহলে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সর্বসম 5 মোল ফেরাস আয়ন, অর্থাৎ সালফেটটা আমি বাদ দিয়ে লিখছি, সালফেট বাদ দিয়ে। তা আসলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা আমাকে দেওয়া আছে আয়তন দ্রবণ হিসেবে, তো দ্রবণ হিসেবে পাইলে 1000 ml 1 m পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে 1 মোল। আর এটাকেও আমরা গ্রামে নিয়ে গেলে আণবিক ভর দিয়ে গুণ করে নিতে হবে।
5 গুণন 555.85 পটাশিয়াম আপেক্ষিক পারমাণবিক আসলে 2 গ্রাম পারমাণবিক দিয়ে গুণ করলে কতটুকু গ্রাম বাইর হয়ে যাবে। তাহলে এটা হলো 1000 ml 1m পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারিত করতে পারে 5 গুণ 55.85 গ্রাম ফেরাস আয়ন। তো আমার দেওয়া আছে 22 ml, ঘনমাত্রা 0.1m। তাহলে যেগুলো নতুন দিয়েছে সেগুলো উপরে বসাইছি, আগে যেটা ছিল সেটা নিচে নিয়ে আসছি, ক্যালকুলেশন করে পাইছি 0.6145 গ্রাম। তো নমুনার বিশুদ্ধ নয়, তাহলে বেজালের পরিমাণ বাইর করি যতটুকু দেওয়া আছে সেখান থেকে আয়রন বাদ দিতে হবে। বেজালের হার আমরা 22.08%। আমি এখানে আবার বলে রাখছি ক্যালকুলেশনটা তোমরা নিজের ক্যালকুলেটর দিয়ে করবা। হয়তো আমি অনেকগুলি প্রশ্ন সমাধান করতে গিয়ে কিছুটা ক্যালকুলেশনে এদিক ওদিক হতে পারে, সেই জন্য তোমাদের ব্যাপারটা বলে রাখছি। এখন কম্বাইন্ড বোর্ড 2018 3 নম্বর প্রশ্ন, এটা একটু দেখো। 30 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ, সালফিউরিক অ্যাসিড 50 ml 1m পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ। বিপাত্রের দ্রবণে হাইড্রোজেন চালনা করলে সংগঠিত বিক্রিয়া কি হবে নির্ণয় করো। আর আইপাত্রের দ্রবণে যুক্তিত ফেরাস আয়ন বিশুদ্ধ কিনা, গাণিতিক আয়রন বিশুদ্ধ কিনা, একই রকম প্রশ্ন আমরা আগে করছি। বিপাত্রের দ্রবণ হলো অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার মধ্যে হাইড্রোজেন সালফাইড চালনা করলে কি বিক্রিয়া হয়। আমি প্রথমে বিক্রিয়াটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হাইড্রোজেন সালফাইড, ম্যাঙ্গানাস সালফাইড, পটাশিয়াম সালফাইড, সালফার, পানি। আয়নিক সমীকরণ লাগলে পারম্যাঙ্গানেট, সালফাইড আয়ন, হাইড্রোজেন আয়ন, ম্যাঙ্গানাস আয়ন, সালফার, পানি। জারণ অধ্যক্ষ সমীকরণ, সালফাইড ইলেকট্রন ত্যাগ করে সালফারে পরিণত হবে। বিজারণ অধ্যক্ষ পারম্যাঙ্গানেট 5 মোল ইলেকট্রন গ্রহণ করে 8 মোল হাইড্রোজেন আয়নের সাথে, অর্থাৎ ম্যাঙ্গানাস আয়ন পানি উৎপন্ন করবে। 1কে 5 দিয়ে 2কে 2 দিয়ে গুণ করে আমি সমঝোতা বিধান করে পাইছি 2 পারম্যাঙ্গানেট 5 সালফাইড 16 হাইড্রোজেন আয়ন মিলে 2 ম্যাঙ্গানাস আয়ন 5 সালফাইড আয়ন 8 পানি। দর্শক আয়ন যোগ করে তো 2 পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5 হাইড্রোজেন সালফাইড 3 সালফিক অ্যাসিড, ম্যাঙ্গানাস সালফেট, পটাশিয়াম সালফেট, 5 সালফার উৎপন্ন করে। এখন বলছে যে তোমার সংগঠিত বিক্রিয়াটা দেখাইলাম আমরা। বিক্রিয়াটার সমাধা বিধান অনেক জায়গায় করছি, সেই জন্য আর সমাধান মুখস্থ মনে রাখলে বেশি ভালো হবে। তাহলে ফেরাস সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিক অ্যাসিড, ফেরিক সালফেট, আগার 6 ফেরাস সালফেট, 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট, 7 মোল সালফিক অ্যাসিড, 3 মোল ফেরিক সালফেট, 1 মোল ক্রোমিয়াম সালফেট, 1 মোল পটাশিয়াম সালফেট, 7 মোল পানি। তাহলে বিক্রিয়া থেকে ভাই জারক বিজারকের মতো মূল হিসাব আমার 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট সর্বসম সমোল ফেরাস সালফেট। তাহলে এটাকে আমার হিসেবে দেওয়া আছে। তো দ্রবণ হিসেবে লিখতে হলে 1000 ml 1m পটাশিয়াম ডাইক্রোমেট সমোল। আমি সালফেটটা বাদ দিছি যেহেতু সালফেট আমার লাগতেছে না, শুধু আয়রনটা লাগতে আছে। তাহলে 6 তাহলে গ্রামে নিলে তারপর আপেক্ষিক পারমাণবিক গ্রাম আপেক্ষিক পারমাণবিক বল দিয়ে গুণ করে নিবা। আর আমাকে এখানে দিছে 50 ml 0.1m দিছে। আমি এই মানগুলি বসাইয়ে ক্যালকুলেশন করে পাইছি 1.6755 গ্রাম ফেরাস আয়ন। কিন্তু আমার ফেরাস দেওয়া আছে, আয়রন দেওয়া আছে 2 গ্রাম। তাহলে বাকিটা বেজালের হার বাইর করে দেখাইলাম। এই প্রশ্নগুলি সমাধান করতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। সুতরাং আমরা যদি বোর্ডের 8-10টা বোর্ড যদি ভালো করে বিশ্লেষণ করে ফেলি তাহলে আমরা সহজেই তো প্রশ্নগুলি উত্তর দিতে পারি। এখানে একটা কম্বাইন্ড 2006 নম্বর প্রশ্নটা দেখো। তীব্র অ্যাসিড হার, মৃদু অ্যাসিড তীব্র হার, এটা দ্বিঅম্লীয়। তাহলে 3টা নির্দেশক দিছে ফি, কিউ, আর। ফি হলো 3.0 থেকে 6.5, এটা এর মাধ্যমে হ্রাস করে। কিউ হলো 6.6 থেকে 9.2 এর মধ্যে হ্রাস করে। আর হলো একেবারে টোটাল হারিয়ে মাধ্যমে। আর 8.3 থেকে 10 এর মধ্যে হ্রাস করে। ওয়াই এর ঘনমাত্রা 0.5 mm হলে পিপিআই একজন নির্ণয় করে। তাহলে একইভাবে তাহলে 1 নম্বর টাইটেশনে কোন নির্দেশক উপযুক্ত? তাহলে 1 নম্বর হবে তীব্র অ্যাসিড মৃদু হার। তাহলে তীব্র অ্যাসিড মৃদু হারে বিক্রিয়া করে কি অম্লীয় লবণ। তো অম্লীয় লবণ হলে সেটা আদ্র বিশ্লেষিত হইয়া তোমার দ্রবণের মান অম্লীয় করবে, পিএইচ এর মান সাথে নিচে থাকবে। তো তুল্যবিন্দুর সাথে নিচে থাকবে। তাহলে এমন আমার আমি এখান থেকে করে এইটাই সাথে নিচে থাকবে, সেই জন্য নির্দেশক এটা ফিটা বেশি উপযোগী। আচ্ছা যা হোক, আমরা উত্তর কীভাবে লিখেছি দেখি। তাহলে এখন ওয়াই বিয়োজিত হইয়া ওএস উৎপন্ন করে, তাহলে এত দেওয়া আছে। তাহলে এটার আমি পিএইচ বাইর করে ফেললাম। ওএস এত, তো পিএইচ 14
তো y হলো BOH2 দ্বিহারকীয় দ্বি অম্লীয় হার, অর্থাৎ দুইটা হাইড্রোক্সিল আয়ন আছে। তাহলে 1 মোল থেকে 2 মোল উৎপন্ন হয়। তাহলে এটার যদি হারের ঘনমাত্রা 0.05 হয়, তাহলে হাইড্রোক্সিলের ঘনমাত্রা তার দ্বিগুণ হবে 0.1 মোল। তো আমরা পিএইচ এর সূত্রে পিএইচ প্লাস পিওএইচ সমান 14, তো পিএইচ সমান 14 বি পিওএইচ এর পরিবর্তে মাইনাস লগ হাইড্রোক্সিল মাইনাস মাইনাস প্লাস হাইড্রোক্সিল এটা ঘনমাত্রা বসাই দাও, 14 বিয়োগ 1 13, একের সহজ 3 নম্বর পেয়ে যাবে। আর ওইটা আমি একটু ব্যাখ্যা করতে চাইছি। আমরা জানি মৃদু ক্ষার তীব্র অ্যাসিডে বিক্রিয়া লবণ বলে, অম্লীয় লবণ দ্রবণে মৃদু আদ্র বিশ্লেষিত হয়ে দ্রবণকে অম্লীয় করে। এক্ষেত্রে পরমাণু 7 অপেক্ষা কম হয়। উদাহরণস্বরূপ যদি 0.1 m হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, বি যদি 0.1 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হতো, তাহলে উৎপন্ন লবণ হতো অ্যামোনিয়াম ক্লোরাইড। আমি এটা কি হবে সেটা বলে নাই, এটা উপকৃত বলছে, তোমরা এইভাবে লিখে দিতে পারো। পুনরায় আদ্র বিশ্লেষিত হয়ে দ্রবণে অ্যাসিড উৎপন্ন অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে এই পরমাণু পিএইচ এর 7 অতিক্রম করার সময় পিএইচ এর মান 3 এত পরিবর্তিত হতে দেখা যায়। তাই এমন এক নির্দেশক পি এর মধ্যে সীমা, অর্থাৎ এখানে 3 থেকে হঠাৎ পরিবর্তন হয়ে 14-17 এই রেঞ্জের ভিতর থাকবে। তো এই রেঞ্জের ভিতর আমার যে নির্দেশকটা আছে সেটা হলো পি নির্দেশক। পি তো তোমরা জানো এটা মিথেল অরেঞ্জ হতে পারে, যা হোক এটা মিথেল অরেঞ্জই হবে, তোমাদের না লিখলেও চলবে, শুধু পিটা লিখে দিলে হাস হয়ে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্তই। মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে গেল। সবাইকে ধন্যবাদ, আর আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, ডিস্টার্ব হয়ে গেছে আশা করি।